একটা ফর্মুলা অনুযায়ী তো হতে হবে, ধরেন অ্যালফাবেটিক্যাল, আমি অনিচ্ছাকৃত ত্রুটি কিনা সেটা জানতে চাচ্ছিলাম। নাহলে আপনি বলেন যে পার্টিকুলার দুই মাথায় প্রতীক, আর এটা ভাঁজের এখানে যাবে কেন? বড় দল, আমরা বলছি সবচেয়ে বড় দল, এটার ব্যাপারে এই অ্যাটেনশনটা থাকলো না কেন? ভাঁজের জায়গায় কাকে দিবে তাইলে? ছোট দলকে? অ্যালফাবেটিক্যালি যে যাবে সে পড়বে, এটা একটা নীতি হতে পারে। একটা নীতি। ভাঁজের জায়গায় যে এখন যেমন না, যেমন ডিসিএসপি লটারির মাধ্যমে হয়, এটা একটা অভিনব, সেটা হয়েছে। এখন কয় যে ডিসিএসপি সব প্রশাসন একটা দলের দিকে হেলে গেছে, এটা কেমন কথা? না, এটা আসলে কিসের ভিত্তিতে করেছে? অ্যালফাবেটিক্যালি করেছে না কি? এটা কোনো আমার কাছে মনে হয়েছে প্রিন্টার্সকে দিয়েছে। একটা ছোট উদাহরণ দেই, দাঁড়ি পাল্লা মার্কা দ আর ধ তো ধানের শীষ বাংলা যদি হয়, কই কোথায় এত দূরে কেন? হ্যাঁ, আমরা এখন বাংলা বর্ণমালা না বাংলাতেও না ইংরেজিতেও না, আমি অ্যাসেস করার চেষ্টা করেছি। আর বিএনপি তো অনেক আগে, আরেকটাতে দাঁড়ি পাল্লা, বিএনপি তো আরো আগে, তারপরে অন্য কিছু। হ্যাঁ, আর ওইটা গেছে দলের নামের অনুসারে হয়েছে কিনা, মানে এটার একটা ব্যাখ্যা তো নিশ্চয়ই নির্বাচন কমিশন দিবে। অ্যালফাবেটিক্যালি দেওয়া হয়েছে এরকম আমরা। কিন্তু ভাঁজের কথা যেটা আসছে সেটা হচ্ছে, তাইলে ভাঁজ যদি এফেক্ট করে, ভাঁজের জায়গাটা খালি রাখতে হবে। এটা তো যে দলেরই পড়বে বা যে প্রার্থীরই পড়বে তাকেই তো ক্ষতিগ্রস্ত করবে। বিএনপির পক্ষ থেকে অলরেডি আপত্তিও দিয়েছে, হয়তো তারা সমাধানের পথ বের করবে। কিন্তু আমি আসলে কথা বলতে চাই যে এখানে ঠিক আছে, আপত্তি জানিয়েছে, আমরা সমাধান হোক সেটা আমরা চাই, কিন্তু আসলে এই ত্রুটিটা কি অনিচ্ছাকৃত ত্রুটি নাকি আসলে প্রশাসন অন্যদিকে ঝুঁকে যাচ্ছে, এরকম কোনো বিষয় আছে কিনা সেই বিষয়টা একটুখানি বুঝতে চাই আমি। যদি কেউ বলে, আমরা দেখছি যে জামাত ইসলাম থেকে বলা হচ্ছে যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, কিন্তু নিয়োগ টিয়োগের কথা শুনলে পরে আমরা শুনতে পাই যে সেখানে জামাত ইসলামের প্রভাব অনেক বেশি। নির্বাচন কমিশনের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটাকেও যদি কেউ সন্দেহের চোখে দেখে তাহলে বলতে পারে যে জামাতের পক্ষে এটা করা হচ্ছে, বিদেশে জামাত নেতার বাসায় ব্যালট পেপার পাওয়া যাচ্ছে। কেউ যদি বলে যে এটা আসলে জামাত ইসলামের দিকেই প্রভাবিত এই প্রশাসন, এবং যাতে জামাত ইসলামের দিকে প্রভাবিত সেটা যাতে কেউ না বলে সেজন্য জামাত ইসলাম আগে থেকেই বলছে এটা বিএনপির দিকে প্রভাবিত, তাহলে কিভাবে আসলে খারিজ হবে? না, এটা তো খুবই দুঃখজনক যে এই ব্লেম গেমটা শুরু হয়েছে। দেখেন, আমি ডাটা দিয়ে বলছি আপনাকে, সচিবালয়ে যখন কথা উঠেছে যে যারা অতীতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ডিপ্রাইভড হয়েছেন, চাকরিচ্যুত হয়েছেন অন্যায়ভাবে, যাদেরকে প্রমোশন দেওয়া হয় নাই, এই ধরনের যখন একটা তালিকা আহ্বান করা হয়েছে, সেখানে প্রায় 1400-র মতো অফিসাররা দরখাস্ত করেছেন, এবং এই দরখাস্তের মধ্যে দেখা গেছে ম্যাক্সিমাম হচ্ছে বিএনপি জামাত ব্লেম করে তাদেরকে করা হয়েছে। এবং এরা কিন্তু সবাই একসাথেই ছিলেন। ধরেন বিএনপি পন্থী যাকে চিহ্নিত করা হয়েছে বা জামাতপন্থী যাকে চিহ্নিত করা হয়েছে তাকে ট্রান্সফার করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায়। উনি হয়তো সচিবালয়ে কাজ করতেন, হয়তো খুবই ব্রাইট অফিসার, কিন্তু শুধু বিএনপি জামাত সিলের কারণে তাদেরকে একসাথে পাঠানো হয়েছে। এবং এরা একসাথে, ইভেন এমনও অনেক, মানে আমি কয়েকজন পুলিশ অফিসারকে জানি যাদেরকে ওএসডি করা হয়েছে, তা বিএনপি পন্থী জামাতপন্থী একসাথে মিলে ব্যবসাও করেছেন তারা। মানে যেহেতু ওএসডি কী করবেন, ওনারা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানও খুলেছেন, এবং ওনারা প্রত্যেকেই এটা বলেছেন যে আমাদেরকে এইভাবে দলীয় ব্লেম করে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে, আমাদের প্রমোশন দেয় নাই, আমাদেরকে ব্যাড পোস্টিং দিয়েছে, আমাদের এই নানাভাবে তারা বঞ্চিত হয়েছেন। সেখান থেকে প্রায় 700 বা 800-কে সরকার একটা কমিশন করে, কমিটি করে তাদেরকে, যাদের প্রমোশন দেওয়া দরকার তাদেরকে প্রমোশন দিয়েছেন, যাদেরকে ওই ভূতাপেক্ষ প্রমোশন দেওয়া দরকার সেভাবে দিয়েছেন, এইভাবে তাদেরটা বিবেচনায় নিয়েছেন। এতটুকু পর্যন্ত বিএনপি জামাত একসাথে ছিলেন, তাদের মধ্যে কোনো বিভেদ তৈরি হয় না। এখন যখন নির্বাচন বা পোস্টিংয়ের জায়গায় গিয়ে তদবির শুরু করলেন বিভিন্ন জন, তখনই এই আলোচনাগুলো আমরা শুনলাম, যে বলছে এ বিএনপি, এ বলছে এ জামাত। তখন এই এতদিন ছিলেন তারা বঞ্চিত গ্রুপ, এখন হয়ে গেছেন এ বিএনপির পক্ষে, এ জামাতের পক্ষে। এবং এটার জন্য আমরা দুই পক্ষকেই দেখলাম যে একজন আরেকজনকে দায়ী করছেন। যেমন আপনি দেখবেন যে বিএনপি বলছে যে এতজন ডিসি জামাতপন্থী, জামাত বলছে এতজন ডিসি বিএনপি পন্থী। তাহলে বিএনপিকে জিজ্ঞেস করতে হবে যে আপনি যে 64 জন ডিসির মধ্যে আপনি যে 23 জনকে বলছেন জামাতপন্থী, তো বাকিরা কোন পন্থী? ঠিক আছে, আবার জামাত যখন বলছে এতজন ডিসি বিএনপি পন্থী, তাই জামাতকে জিজ্ঞেস করতে হবে বাকিরা কোন পন্থী, তাই না? তো কথা হচ্ছে এই যে ক্ষমতা বা রাজনীতির চর্চা এসে আমরা দুই দল, প্রধানত যারা এই ফ্যাসিবাদের সময়ে সবচেয়ে বেশি নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, ধরুন আমরা যখন জেলখানায় গিয়েছি, যেমন আমি প্রিজন ভ্যানে, রিজভি ভাই, আমি জামাতের সেক্রেটারি, আরও অন্যান্য নেতারা ছিলেন, আমরা একই সাথে গিয়েছি। সেখানে তো আমরা কেউ, মানে ওই যখন জামাতের সেক্রেটারি উঠতে পারছেন না তখন তো রিজভি ভাই হয়তো হাত বাড়িয়ে দিয়েছেন, বা আমরা কেউ হাত বাড়িয়ে দিয়েছি। আবার যখন রিজভি ভাই বসতে পারছিলেন না, নিজের চেয়ারটা টেনে তো রিজভি ভাইকে বসতে দিয়েছি, তখন তো আমরা বলি নাই যে বিএনপিকে চেয়ার দিব না, জামাতকে আসছে কেন, জামাতকে আমরা হিংসা করব। অর্থাৎ কথা হচ্ছে
বিপদে আমরা সবাই একতাবদ্ধ ছিলাম, এখন যখন স্বার্থের প্রশ্ন আসছে এখন একজন আরেকজনকে ব্লেম করছে। কিন্তু শুধুই এটা ব্লেম, কিন্তু আমরা যে পরিবর্তনটা আশা করছিলাম সেই পরিবর্তনটা আসলে কতটুকু হলো সেটাও একটু আমরা যদি কথা না, বলি। এটা তো খুবই কারণ হতাশার আমরা জায়গা দেখছি আছে। যে প্রশাসনে নিজেদের লোক নিয়োগ দেওয়ার যে চেষ্টা, আমরা চিটাগং ইউনিভার্সিটির কথা যদি সেখানে শুনি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সহ উপাচার্য জামাত নেতা হিসেবে পরিচিত সহ উপাচার্য মোহাম্মদ শামীম উদ্দিন খানের মেয়ে সহ বিশ্ববিদ্যালয়ের কারো সন্তান, কারো স্ত্রী, কারো স্বামী, কারো হবু জামাই এরকম মানুষ নিয়োগ পেয়েছে। এটা আসলে রিপোর্টও হয়েছে অনেক। এটা তো আসলে স্বৈরাচার সরকারের কার্বন কপি আসলে ফলো করা হচ্ছে। আমরা বলছি বৈষম্য মুক্তির কথা, কিন্তু নিজেদের লোককে সব জায়গায় নিয়োগ দিচ্ছি। পরিবর্তন কি হলো আসলে? আর এই যে প্রশাসন নিরপেক্ষ না, এই যে অভিযোগটা আসছে, অভিযোগ থেকে মানুষ বের হবে কি করে? আচ্ছা, আমি বলবো প্রথম কথা হচ্ছে, দেখেন এই অভিযোগগুলো কেন আসবে। ধরেন কাকে আমরা জামাতপন্থী বলছি, কাকে আমরা বিএনপি পন্থী বলছি। সমস্যাটা হয়েছে যে যখন ইউনিভার্সিটিগুলোতে ভিসিটিসি সব পালাই গেছে, এটা অতীতে কখনো হয় না এই সংকটগুলো। যখন সচিব টচিব সহ ডিসিডিসি যখন সরে গেছে, অন্তর্ধানে চলে গেছে, তখন আপনি ওখানে লোক নিয়োগ দিবেন। তো কাকে নিয়োগ দিবেন? নিয়োগ দিবেন প্রধানত যারা যে যোগ্য। হ্যাঁ, তো যোগ্য বলতে যারা অতীতে নানাভাবে যোগ্যতা সত্ত্বেও যারা বঞ্চিত হয়েছেন। তো যোগ্যতা সত্ত্বেও বঞ্চিত হয়েছেন কারা? বিএনপির লোক, জামাতের লোক। সেই জন্য আপনি দেখবেন বিশ্ববিদ্যালয়ে কোথাও যদি ভিসি তো বিএনপি, কিন্তু আমরা প্রভিসি জামাতের, ভিসি জামাতের, তো প্রভিসি বিএনপির পড়েছে। এখন তারা এই জায়গাটা ডিজার্ভ করেন। এই জন্য সমস্যাটা এখানেই যে আপনি যখনই বঞ্চিত লোকদেরকে প্রমোট করবেন বা বসাবেন, নিজ দলের লোক বঞ্চিত যারা হচ্ছে শুধু তারাই প্রমোট হবে বা ঢুকে যাবে। ব্যাপারটা এরকম না যে আরেকটা জিনিস হচ্ছে যে ভিসির মেয়ে বা প্রভিসির মেয়ে বা ছেলে, সে যদি যোগ্য হয় আপনি তাকে কিসের ভিত্তিতে বাদ দিবেন? এটা একটা রাইটসের প্রশ্ন আসছে। কথা হচ্ছে এই ধরনের অভিযোগ আসলে তদন্ত করতে হবে। তদন্ত করে, যেহেতু ইউজিসি আছে, শুধু এসব নিয়োগ প্রক্রিয়া আমরা জানি যে একদম পরিবারের ক্লোজ লোক থাকলে তারা নিয়োগ বোর্ডেই থাকে না, থাকা উচিত না। আমি ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে শুনি যে আমরা তো আসলে এই যে গণ অভ্যুত্থানের মূল যে স্পিরিটটা ছিল সেটা তো এটাই ছিল যে বৈষম্য মুক্তি, কোটা আন্দোলন, সকলের এই দলীয় ভিত্তিতে যেন চাকরি কখনো না দেওয়া হয়। কিন্তু আমরা তো যা দেখছি তাতে করে মনে হচ্ছে যে সেই প্রবণতা রয়ে গেছে এবং সেই চর্চাও রয়ে গেছে। আমি জামাত আর বিএনপির এই প্রবণতার মধ্যে একটা খুব বড় ডিফারেন্স আছে বলে মনে করি। আমি একটা উদাহরণ দিই। আচ্ছা, বিএনপির লোকজন ব্যবসা করে তো, কিন্তু আপনি কি কনফিডেন্টলি বলতে পারেন ওখানে বিএনপি ছাড়া জীবনে বিএনপি করে নাই, বিএনপির সদস্য ছাড়া কারো চাকরি হয় না? শুধু ওটা হতে হবে। জামাত কতগুলো প্রতিষ্ঠান ওন করে, যদিও বলেন এটা তাদের দলের না, ঠিক আছে মানলাম, কিন্তু খুবই ওপেন সিক্রেট। তাদের প্রতিষ্ঠানে তাদের প্রবণতাই হচ্ছে তারা তাদের লোক ছাড়া কাউকে ওখানে ঢোকাবেন না। মানে বাংলাদেশের মতো দেশে এই ঘটনাটা ঘটে। তো জামাত যেখানে যেখানে এম্পাওয়ার্ড হবে সে এই চেষ্টা করবে, এটা তার অভ্যাস। ও তৈরি হয় এভাবে, শত যোগ্য লোক দেখে নেবে না, বাছাই করে নেবে। গ্রুমিং এরকম হয় না, মানে শিবির না করলে বা জামাত না করলে কি তারা শত যোগ্য লোক না? সেই প্রশ্নটাও তাহলে আলাদা প্রশ্ন। কথা হচ্ছে এটা তার প্রিভিলেজ, এটা প্রিভিলেজ। কিন্তু আপনি শুধুমাত্র ওই ব্র্যান্ডেড, এখন ওই যে আবার বললাম, কেউ কেউ বলতে পারেন যে কোথায় নিয়ম আছে, আমরা তো সার্কুলার দেই, এগুলো আরেকটা কুতর্ক, এটা ঢুকছি না আমি। জামাতের প্রতিষ্ঠানগুলোতে আপনাকে জামাত বা শিবির করতে হবে, কারণ আমরা এই দেশে বাস করি ফর গডস সেক। আমাদের বন্ধু বান্ধব মানে এক্স জামাত না, এখনকার জামাত এক্স শিবির বা বাস্তবে শিবির করেছেন এমন মানুষজন আছে। আমরা ওই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানি। তো এই প্রবণতা তাদের মধ্যে প্রচুর বেশি আছে। তাদের যে কৌশল আসলে আগে থেকে ছিল, এটাকে কেউ ইভেন ভালো কৌশলও বলতে পারেন, কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তারা এই যে ক্ষমতার জায়গাগুলো ক্যাপচার করার চেষ্টা করেছে না। তো এটা তারা করেছে, এটা করে, এবং তাদের এই প্রবণতা বিএনপির চাইতে তুলনামূলকভাবে অনেক জামাতের শেপটা আমরা বিপ্লবী দলের আলোকের শেপ। হ্যাঁ, সেই কারণে তারা কৌশলের অংশ হিসেবে দীর্ঘদিন থেকে তারা এটা করছে। সো বিপ্লবী দল হিসেবে যেহেতু তারা দেশকে পরিচালিত করতে চায়, দলকে পরিচালিত করতে চায় এবং আগামীতে সেই তাদের আদর্শ অনুযায়ী তারা বিপ্লব করতে চায়, তা এর অর্থ কি এই যে আসলে প্রত্যেকটি প্রতিষ্ঠান নিজেদের প্রতিষ্ঠানে শুধু নিজেদের লোককে তারা চাকরি দেবে? এটাকে না, এটা যদি প্রতিষ্ঠানের যদি নীতি হয়, যেমন আমি বুঝতে পারছি যে ডক্টর জাহিদ কি বলতে চাচ্ছেন। সে ফর এক্সাম্পল ধরেন অনেকে বলে যে ইসলামী ব্যাংকে যে একটা নীতির অনুসারী না হলে তাকে চাকরি দেওয়া হয় না। প্রতিষ্ঠান যদি এটাতে থাকে, যেমন ধরেন আপনি মাদ্রাসায় চাকরি করবেন, তো মাদ্রাসায় চাকরি করলে আপনার মাদ্রাসার নীতিমালা থাকবে না যে আপনি এই মাদ্রাসার এই নীতিমালার আলোকে আপনি মাদ্রাসায় চাকরি করতে পারবেন। না, মাদ্রাসায় চাকরি করার জন্য মাদ্রাসা ফর এক্সাম্পল মাদ্রাসাটা স্থাপন করেছে এ দল, এখন এই মাদ্রাসায় চাকরি করার জন্য সে এ দলের কর্মী হতে হবে বা সদস্য হতে হবে। এইটাকে আমরা সার্কুলার দেয় না, আমি জানি, কিন্তু এটা করা হয়, এটা সার্কুলার দেয় না, এইজন্য ওনারা টেকনিক্যালি করে। ওকে, আমরা আরেকটা ছোট বিরতি নিচ্ছি। সে তার সে যা আকাঙ্ক্ষা করে সেটা পূরণ করতে পারে নাই বলে বিদেশে গেছে, এবং সব বিদেশে গেছে সবই 18 বছর বয়সের উপরে। সে বাংলাদেশে ভোটার আছে ধরেন, আর বিদেশি নাগরিক যখন হয়ে যায় তার তো প্রয়োজন নাই, বাংলাদেশে ভোট দেওয়ার দরকার নেই। তো তার আনুগত্যটা তো বিদেশের কাছে, কারণ এটা প্রবাসী সরকার, প্রবাসীগুলা ফোর্স করে মেম্বার বানায় দিছে। এখন প্রবাসীরা, আপনি চিন্তা করেন, এই প্রবাসীরা যারা ধনী লোকের প্রলোভন পড়াইতে দিছে,
আর অন্যরা এখানে কাজ করে তা আর রোজগার করে এতে তার ইয়ে নাই, তার ধনী পোষায় লোকের না। মেয়েরাও গেছে, এটাও বলেন। হ্যাঁ, মেয়েরাও ধনী লোকের মেয়েরাও হ্যাঁ, বিদেশে গেছে, সবাই গেছে। এবং সেই ধনী লোকের নাম আজিজ। হ্যাঁ, কার আপনার মেয়ে বিদেশে পড়তে যায় নাই? পড়ছে, Citizenship নেয়, citizenship নেয় তো। সে তো সিটিজেনশিপ নেয়। সেটাই তো বলতেছি। সে এখানে ইনস্টিটিউটে পড়ছে, ওখানে যায় এলএলএম করছে, কোয়ালিফাই করছে, সে কোয়ালিফাই করছে, আমার জমি বেচছে, যেটুকু ছিল একটু বেচে দিয়ে ধনীরা এটা বুঝিয়ে দিলেন আর কি। বুঝাইলাম। তা আমার বক্তব্য বললে যে কোন প্রবাসীটা তার নিজের ইন্টারেস্টের বাইরে দেশকে সেবা করার জন্য গেছে। আর সবচাইতে বেজ্জতি ব্যাপার, ধরেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস গেছে, তারও ডিম মারছে। বলেন এদের এগুলো কি? এগুলো কি? আমাদের দেশে যত প্রবাসী আছে সব আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য তো আমার বক্তব্য হলো যে আমি দেখছি যে আপনার আমাদের বাংলাদেশ ছাড়া যে অন্য বিদেশের নাগরিক হলেই তার আনুগত্যটা ওখানে থেকে যায়। এবং আমাদের প্রবাসী সরকার, কারণ অধিকাংশ দেখবেন ডুয়েল সিটিজেনশিপ অনেক আছে, এরা আমাদেরকে সংবিধান সংস্কার থেকে সব কিছু উপহার দিচ্ছে, রাষ্ট্র চালাতে পারেন না, আপনারা ব্যর্থ, প্রবাস থেকে হায়ার করে আইনে দেশ চালায়, বিদেশি সরকার তো এটা। আচ্ছা, তো আমি এখন আপনি বিদেশ আমাদের থেকে প্রবাসীদের আপনি ধরেন ওই প্রবাসীরা শোনেন, কোন বাংলাদেশে আপনার কাছে 10টা ব্যালট আছে, বলেন বিদেশে ওরা পারে, ওরা ওই যে এক বাড়িতে 250 ব্যালট জোগাড় করছে, নিশ্চয়ই একটা কারো ব্যালট বুঝতেই পারছি। এটা আমি একটু শুনিনি, আমি ডক্টর জাহিদুর রহমানের কাছে শুনিনি, কারণ ডক্টর জাহিদুর রহমান আপনি এই সংস্কার নির্বাচন কমিশনের নীতিমালা বিষয়ক সংস্কার কমিশনের আপনার সদস্য ছিলেন। প্রবাসী ভোটারদের ভোট নেওয়া নিয়ে তো আলোচনা হয়েছে, সেটা কিভাবে ভোটার্স রেজিস্ট্রেশন হবে, ব্যালট পেপার কিভাবে যাবে, সেটা তো একটা প্রসেস থাকার কথা, নীতিমালা থাকার কথা। আপনার কি মনে হয় যে সেই নীতিমালা ফলো করা হচ্ছে, নাকি আপনার নীতিমালাই দেন নেই কোনো? আমরা নীতিমালা দিয়েছি, কিন্তু ফলো করা হচ্ছে বলে মনে করার কোনো কারণ নেই। আপনি এমনি কমনলি চিন্তা করেন যে একটা ঠিকানায় এত ব্যালট পেপার পাঠানোর কোনো কারণ নাই। ইভেন ইসিও, আমি জানি না ইসি শেষ পর্যন্ত একটা ঠিকানায় পাঠিয়েছে কিনা, নাকি সেটাও বিভিন্ন জায়গা থেকে এনে এক জায়গায় রাখতে হতে পারে, কিন্তু এটা তো আসলে একটা একেবারে গোপন জিনিস। আপনার আপনি যে যখন ভোট দেন, আসলে আপনি তো একটা গোপন কক্ষে যান, সেখানে গিয়ে যান, এসেও থাকতে পারে। কিন্তু আমি যে কথাটা বলছিলাম যে শেষ পর্যন্ত ওনারা কি নীতিমালা করেছে আমরা নিশ্চিত, কারণ আমাদের বহু নীতিমালাই তারা গ্রহণ করেননি। স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হয়, এটা অত্যন্ত অন্যায় একটা নিয়ম। আমরা এটাকে অত্যন্ত সিম্পলিফাই করে দিয়েছি। রাজনৈতিক দল রেজিস্ট্রেশনের জন্য মানে তারা কিছুই রাখেননি। আচ্ছা ডাক্তার জাহাদ, আমি একটা প্রশ্ন করি, কারণ আমাদের দেশে হয় কি একই ঠিকানায় অনেক শ্রমিক কাজ করে, আমি জানি না বিষয়টা, কিন্তু জাস্ট বলছি, ধরেন একটা মালিকের অধীনে ধরেন 400 বাংলাদেশি শ্রমিক কাজ করে, সেটা হলে হতে সে যদি ঠিকানা ওইভাবে দেয় যে ওই ঠিকানায়, তো ওই 400 ব্যালট এক ঠিকানায় যেতেই পারে। যেতে পারে, কিন্তু আমি যে কথাটা বলছি ওটা পারে, কিন্তু ব্যালটের যেটা প্রবলেম, আপনি ব্যালট একত্রে নেওয়া, আপনি এগুলো করতে পারেন না আসলে। এখন এটা বলতে পারেন আবার একই সাথে আমাদের ওই নাগরিক সেন্স আছে কিনা, যে আমরা তো ভোট তো আসলে একটা একেবারে গোপন ব্যাপার। আমি দেখলাম একজনকে আমি দেখলাম যে উনি ওই ব্যালট দিয়ে একটা ভিডিও করেছেন, ওই যে যেটা যে বিএনপির নামটা কেন এখানে থাকলো, তো এটা তো উনি ব্যালট শো করতে পারেন। হ্যাঁ, একদম। তো এগুলো আসলে আমাদের কতগুলো সিভিক সেন্সেরও প্রবলেম আছে। আর আপনি যে দলের কথা বলছেন তাদের মধ্যে এই ধরনের একত্রে থাকা, একসাথে করার প্রবণতা থাকতে পারে। তবে একটা কথা একটু যোগ করি, মানে প্রবাসীদের ভোটাধিকার আসলে নিশ্চিত করা উচিত, আর সবার না। যেগুলো বলছেন এগুলো মূলত এই প্রবলেমগুলো দেশ ভুলে গেলাম, তারা মূলত পশ্চিমে যারা যান, মিডল ইস্টে আমাদের 1 কোটির মতো মানুষ আছে, এরা দেশের বাইরে আসলে এদের মাথায় কোনো চিন্তা নাই, এদের সে সক্ষমতা নাই, ওখানে নাগরিক হওয়া যায় না, গোটা যৌবন তারা ওখানে শেষ করেন, তাদের জীবন বলে কিছু থাকে না, বৃদ্ধ অবস্থায় দেশে আসেন, বৃদ্ধ না আসলে মধ্য বয়সের পর আর কাজ করতে পারেন না। এবং আমরা জানি কিনা জানি না, ইয়াংরা কাজ করতে যায়, কিন্তু ওখানকার মর্টালিটি রেট আমাদের চাইতে বেশি। ইয়াং তো মরার কথা ছিল না, তার মানে এত খারাপ ভাবে কাজ করে। সো আমরা খুব সিরিয়াসলি চেয়েছি, এটা আমাদের অধিকার, এটা কিন্তু এট দ্য সেম টাইম আমরা জানি যেমন আমেরিকাতে আছে বা বিশ্বের অন্যান্য দেশে আছে পোস্টাল ব্যালট, এটা যে ঝুঁকিটা আছে যে প্রত্যেক কিছুরই তো একটা ম্যাল প্র্যাকটিস থাকবে, এই ধরে নিতে হবে এত পার্সেন্ট। কথা হচ্ছে যে প্রবাসীদের আমাদের অর্থনীতিতে যে অবদান, এবং আপনি আমাদের গ্রাম পর্যায়ে সার্ভে করে দেখবেন, আপনি যদি 20টা বিল্ডিং হিসাব করেন তাহলে দেখবেন যে 15টা বিল্ডিং অন্তত এই প্রবাসীদের টাকায় হয়েছে। আপনি যদি সেখানে বাজার ঘাট, মার্কেট, একটু উন্নয়ন দেখেন, ম্যাক্সিমাম প্রবাসীদের অবদান। কথা হচ্ছে যে কথাটা আমাদের আজিজ ভাই বলেছেন যে আমাদের প্রবাসীদের মধ্যে স্বার্থপর প্রবাসী তো থাকতেই পারে, এটা তো আমাদের সমাজে নাই, রাষ্ট্রে নাই। আমাদের রাষ্ট্রে তো চুরি করে কে? আমাদের দেশে যারা বসবাস করে তারাই তো করে। সুতরাং মনে রাখতে হবে যে প্রবাসীদের অনেক কষ্ট, দুঃখ কষ্ট থেকেই তারা কিন্তু দেশ ছেড়ে যান। কিছু কিছু লোক আরাম করতে যান বা কিছু কিছু লোক ভুলভাবেও যান, সেটার কোনো সন্দেহ নেই, কিন্তু অমানসিক পরিশ্রম, স্বজনকে বাদ দিয়ে যেটা করেন, এই প্রবাসীদের কাছে বাংলাদেশের অর্থনীতি ঋণী। এবং এটা আমার মনে হয় এই ঋণ
আরো লম্বা সময় ধরে চলতে থাকবে। একেবারেই সময় নেই, শেষ করে দেবো আমি যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করে দিই। জোট ভেঙে যাচ্ছে সেটাই মনে হচ্ছে, ইসলামী আন্দোলন একটি নতুন জোট করবে সেরকম ইঙ্গিত দিয়েছে। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় মুজিবুর রহমান মঞ্জু, যে এটা জামাতে জোট ভেঙে যাওয়াতে আসলে জামাতের জন্য কতটুকু ক্ষতি হচ্ছে? নাকি প্রথমত যে একটা কিছু যখন গড়ে ওঠে, একটা সংসার যখন তৈরি হয়, সংসার ভেঙে গেলে সেটা তো ক্ষতি হবেই। আমি এখনো মনে করি, চাই যে না এই জিনিস আমি বৃহত্তর প্রয়োজনে চাই, কারণ ইসলাম ধর্ম তো আমাদের সবাই তো আমরা রেসপেক্টফুল আমাদের ধর্মের প্রতি। কেন জোট না হলে কি আমরা রেসপেক্টফুল থাকতে পারি না? না আমি স্পেসিফিক বলছি আর কি। যেমন ধরেন, আমি চাই সমস্ত সমাজতান্ত্রিক দলগুলো একসাথে হয়ে ভোট করুক, আমি চাই সমস্ত ইসলামিক দলগুলো একসাথে হয়ে ভোট করুক, এটা একটা আমার, আপনি বলতে পারেন যে একটা উইশ আর কি। তারপরে ধরেন এক নীতির এক চিন্তার লোকগুলো, যেমন আমরা চেয়েছিলাম যে আমরা যারা নতুন রাজনীতির কথা বলছি আমরা সবাই মিলে এক জায়গায় থাকি, আমরা না হয় জিতবো না দরকার হয়, কিন্তু একটা স্পার্ক তো করতে পারবো, কিন্তু সেটা পারি নাই। সমস্যাটা এখানে, কারণ আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনাটা এমনভাবে করা যে দিন শেষে আমাকে একজন খুব সিনিয়র পলিটিশিয়ান, যাকে আপনি খুব রেসপেক্ট করেন, আমরা সবাই করি, আমি নাম বলছি না, উনি আমাকে সবকিছু বলার পরে লাস্টে বলছেন যে মঞ্জু আপনাদের পার্লামেন্টে আসা দরকার। তো আমি ওনাকে বললাম পার্লামেন্টে আসার মতো জনসমর্থন তো আমার এখন তৈরি হয় নাই। তার মানে উনি বলতে চাচ্ছেন আপনি আমাদের দলের সাথে হলেও আপনি আসেন। তার মানে হচ্ছে আমাকে ওই দলের সমর্থন নিয়ে পার্লামেন্ট উনি চান, উনি আমাকে পছন্দ করেন। কিন্তু আমি যখন আসতে যাবো, ওনাকে আমি বলেছি আমি যদি আসতে চাই আপনার দলের লোকরা তো আমাকে যখন সাপোর্ট করবে, তখন আমি তো তার প্রতি বাউন্ড হয়ে যেতে হবে। সে যখন একটা টেন্ডারের জন্য আমাকে বলবে, তখন তো আমার এই নতুন রাজনীতি তো টিকবে না। উনি পরে স্বীকার করেছেন। কিন্তু নতুন রাজনীতি যে টিকবে না আপনি বলছেন, আমি সে জায়গা থেকে এটা প্রশ্ন করি যে আপনি যখন আরেকটি জোটে যাচ্ছেন, আপনি নিজে কষ্ট পাচ্ছেন যে আপনার যে চিন্তা, সেই চিন্তা থেকে আপনি সরে যাচ্ছেন, কম্প্রোমাইজ করছেন। এই দুঃখ নিয়ে তো আপনার কর্মীদেরকেও সেই জোটের পক্ষে ভোট চাইতে হবে, সেটা কি তাদের জন্য বার্ডেন কিনা? সেটা আসলে ডেফিনেটলি জেসিন, কথা হচ্ছে যে আমরা কখনো কখনো কোনো কিছু ইচ্ছার বিরুদ্ধে, বা আমরা বলি না যে আমার কাছে 3টা ব্যাড অপশন আছে, আমি সেখান থেকে কম্পারেটিভলি একটা অপশনকে বেছে নিব, তাই তো? কথা হচ্ছে আমরা পারি নাই, কিন্তু তার মানে হোপ তো শেষ হয়ে যায় না, আমাদের আরেকটা লড়াইটা হয়তো লম্বা করে করতে হবে। সেই জন্য আপনি বলতে পারেন যে আমরা লড়াইটা চালিয়ে যাব। এবারে পারি নাই, এটা যদি কখনো সুযোগ হয় কেন পারি না এটা আমি ডিটেইলস বলবো বা লিখবো, এটা আমার ইচ্ছা আছে। কোনো এক সময় আমরা আপনার কাছ থেকে আরো শুনবো, হ্যাঁ কেন আপনারা পারলেন না শুনবো। কিন্তু এই যে জোট, এখানে বিএনপির যে জোট, আপনার কাছে কি মনে হয় ডক্টর জাহিদুর রহমান, যে এই জোট বাংলাদেশের জন্য কতটুকু ভালো, বাংলাদেশের ভবিষ্যতের জন্য কতটুকু ভালো, বা কি পরিবর্তন আনতে পারে, বা মন্দ যদি কিছু থাকে? কোন জোটটা? আমরা বিএনপির জোটের কথা বলছি। বিএনপি জোটটা আমি এখন যাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে, ইটস এ গুড ওয়ান হচ্ছে একটা মধ্যপন্থী দল, তার মধ্যে ইসলামিস্ট দলও আছে, মানে কম সিট পেলেও ওটা আছে। সাবেক বামপন্থী বা এখনো বামপন্থী দল তার সাথে আছেন, মধ্যপন্থী তো তারা নিজেরাই আছে। সো একটা গুড অ্যাকোমোডেশন তারা করতে পেরেছেন অন্যান্য সেন্ট্রিস্ট দল তাদের প্রার্থীরা মিলে। আমি মনে করি এটা ভালো। এবং এই প্রসঙ্গটা আমি একটু বলি, কিছু ইসলামী দল বেরিয়ে যাওয়া বরং বিএনপির রাজনীতির জন্য খানিকটা একটু ক্ষতি হলো। মানে অনেকে মনে করেন যে এরা যদি থাকতো অনেক কিছু করতো, আমি মনে করি না, সরি। কিন্তু এটা বিএনপির রাজনীতির জন্য সুবিধা এই কারণে হতো যে বিএনপি অ্যান্ড রাইট অ্যান্ড ফার রাইট, মঞ্জু ভাইয়ার এনসিপিদেরকে নিয়ে আসো, তারা এই একটা মুখোশ